আচ্ছা, যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকবার একটু জয়েন করেন। আমি একটা কথা বলতে ভুলে গেছি, জয়েন করেন আমার সাথে। লাইভটা যারা যারা দেখতে পাচ্ছেন আরেকটু জয়েন করেন। আমি জাস্ট লাস্ট আরেকটা কথা বলি, যারা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করছে, আমি কথা বলতে ভুলে গেছি। আমি এত নোংরা কমেন্টস দেখলাম, আমি কমেন্টস দেখে আমি কথা বলতে ভুলে গেছি। আমি রিয়েলি সরি। আমি একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি না যে এতদিন পরে আমার এই ঘটনাটা হয়েছে এপ্রিলের 10 তারিখে, রোজার ঈদের আগের দিন। হ্যাঁ, আমি এতদিন পরে কেন মানুষের সামনে আসলাম? ফার্স্ট অফ অল, আমি আমার সেকেন্ড ম্যারেজ, আমি এটা সত্যি কথা, আমার মা, আমার বোন, আমার ফ্যামিলিগত লজ্জায় যে মানুষ এগুলো জানাজানি হবে। হ্যাঁ, বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট, বাংলাদেশের এই প্রেক্ষাপটে এতগুলা মানুষের জানাজানি হবে যে তুই এক জামাই ছেড়ে আরেক, যে গালি আপনারা আমাকে দিতেছেন যে আমি একজন হাজবেন্ডকে রেখে আরেকটা বিয়ে করছি। হ্যাঁ, এই লজ্জার কারণে ফার্স্ট অফ অল আমি এতদিন মানুষের সামনে আসি নাই। আমি আমার ফেসবুকে একটা মানুষকে জানাই নাই যে আমার সাথে কি হয়েছে। আমার কোনো একটা ফ্রেন্ড জানে না যে আমার সাথে কি হয়েছে। আমি এই 4 মাস ধরে, আজকে সবাই জানছে, আজকে শুধু দেশবাসী না, আজকে আমার ফ্রেন্ডরাও জানছে যে আমার সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমি, আমার ফ্যামিলির মানুষ ছাড়া কেউ জানতো না যে আমার সাথে কি হয়েছিল। তা আপনাদের যাদের প্রশ্ন ছিল যে আমি এতদিন পরে কেন লাইভে আসলাম, এতদিন পরে কেন এগুলো আপনাদেরকে বললাম, আমি বলি আমি ভিকটিম। আমি যতই খারাপ হই না কেন আমি ভিকটিম, এবং আমি ভিকটিম হয়ে আমি নিচে তাকে প্রপোজ করছি যে দেখেন, আমার মামা বলছে, আমার মা বলছে, আমি তাকে বলছি যে দেখেন আপনি আমাকে মারছেন, আমার চেহারা এখন আমি ফিরে পাবো না। হ্যাঁ, চেহারা ফিরে পাবো না। যেই লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে সেই লোকের সাথে সংসার করার কোনো প্রশ্ন উঠে না। আমি আপনার সাথে কোনো রকম কোনো সংসার করব না। আপনি আমাকে ডিভোর্স দিয়ে, মিউচুয়ালি ডিভোর্স দিয়ে আপনি আপনার মতো চলে যান, আমাকে আমার মতো থাকতে দেন। সে লাইভে এসে বলছে, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, সে লাইভে এসে বলছে যে আমি এখন দেশবাসীর সিম্প্যাথি নিয়ে আমি তার কাছে 10 কোটি টাকা চাবো, 5 কোটি টাকা চাবো। হ্যাঁ, তার কাছে 10 কোটি 5 কোটি টাকা চাওয়ার জন্য আমি দেশবাসীর কাছে সামনে আসি নাই। আর তার কাছে যদি আমি টাকা চাইও, সে যে কাজ আমাকে করছে এই কাজের জন্য ক্ষতিপূরণ দেওয়া কি তার সাজে না? এই কাজের জন্য কি আমি ক্ষতিপূরণ চাইতে পারি না? আপনাদের হইলে কি আপনারা চাইতেন না? তো আপনারা যারা বলতেছেন যে আমি এতদিন পরে কেন এটা ফ্ল্যাশ করলাম, এতদিন পরে আমি ফ্ল্যাশ করছি এই কারণে, আজকে সকাল পর্যন্ত আমি, সে তার একটা লোক, তার ছেলের নাম হচ্ছে জয়, সেই ছেলেকে দিয়ে আজকে সকাল পর্যন্ত আমি তাকে বলাইছি যে দেখেন আপনি ওকে বলেন আমাকে ডিভোর্স দিয়ে তাকে সরে যাইতে, আমার তার সাথে কোনো রকম সম্পর্ক আমি রাখতে চাই না, সে তার মতো থাকুক, আমাকে, আমি তার কাছ থেকে 1 টাকাও চাই না। আমি এই কথাও বলছি, দেখেন আমার চিকিৎসার খরচ, আমার কাবিনের টাকা আমার কিচ্ছু লাগবে না। আমার যা ক্ষতি করছে আল্লাহ আমাকে দেখবে, আমার ট্রিটমেন্টের টাকা আল্লাহ জোগাড় করে দেবে। আমি তার কাছ থেকে কিচ্ছু চাই না। তাকে বলেন আমাকে ডিভোর্স দিয়ে আমার কাছ থেকে সরে যাইতে। সে আজকে সকালে, ওই ছেলেকে দিয়ে সে আজকে সকালে আমাকে একটা কথাই বলছে যে তার সাথে আমার সংসার করতে হবে, হয় তার সাথে আমাকে সংসার করতে হবে, নাইলে সে আমাকে খুন করবে। এবং এই ঘটনার পরে সে আমার সাথে 3 দিন ফোন দিছে, আমার কাছে 3 দিনের এই রেকর্ড আছে, এবং এই রেকর্ডও আমি আপনাদের কাছে প্রকাশ করব। 3 দিনের রেকর্ডেই সে আমাকে বলছে যে তোর মুখে একবার ছুরি দিয়ে টান দিছি, এটা আমার ভুল হয়েছে, তোর মুখে 20টা ছুরি দিয়ে টান দেওয়া দরকার ছিল, আমার মুখে নাকি 20টা দাগ করা দরকার ছিল। তারপরে সে বলছে, আরেকদিন ফোন দিয়ে বলছে যে তোর মুখে আমি অ্যাসিড মারবো, তার ভয়ে বাসা থেকে বের হইতে পারি না। সে আমার বাসার সামনে মানুষ লাগাই রাখছে। হ্যাঁ, আপনারা যারা বলতেছেন যে এতদিন পরে কেন আসছেন, আমি চেষ্টা করছি তাকে সরানোর, যে এই ব্যাপারটা গোপনেই সরে যাক। সে বলতেছে যে আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করতেছি, আমি তার কোম্পানি নিয়ে টানাটানি করি নাই, তার নামের সাথে তার কোম্পানি এসে পড়ছে। আমি চেষ্টা করছি এই 4 মাস ধরে, আমাকে সবাই বলতেছেন যে 4 মাস আগে কেন স্টেপ নিলে না, যখন হয়েছে কেন জানাও নাই। আমার এই 4 মাসের মধ্যে আমি স্টেপ নেই নাই, কারণ আমি লজ্জিত ছিলাম। একে তো আমি লজ্জিত ছিলাম, দ্বিতীয়ত আমার ফ্যামিলি এত সে থ্রেট করছে, আমি আমার ফ্যামিলির ভয়ে ছিলাম। সে বলছে আমার বাচ্চাকে মেরে ফেলবে, সে আমার মাকে মেরে ফেলবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে। দাঁড়াও বাবা, সে আমার বোনের মুখে অ্যাসিড মারবে, সে আমার মুখে অ্যাসিড মারবে, সে প্রতিনিয়ত এইসব কথা বলতেছে। আমি চেষ্টা করছি যে দেখেন প্লিজ আপনি আমার কাছ থেকে সরে যান। সে যখন সরে না, সে প্রতিদিন, পুলিশরা আমাকে বলে যে তাকে আমরা পাই না। হ্যাঁ, পুলিশরা বলতেছে যে তাকে আমরা পাই না, অথচ সে প্রতিদিন আমার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে। সে আমার বাসার সামনে 2 থেকে 3টা হুন্ডা নিয়ে প্রতিদিন
হুন্ডার মধ্যে 2 থেকে 3টা লোক, আমার বাসা হচ্ছে ঠিক রোডের মাঝামাঝি, আমার বাসার ডান পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে, বাম পাশে একজন হুন্ডা দাঁড়ায় থাকে। আমি কোন বাসায় যাই, কোথায় চাই না চাই, এই হুন্ডাওয়ালারা আমার পিছু নেয়। হ্যাঁ, আমি এই হুন্ডাওয়ালারা পিছনে, তারপরে সে প্রতিদিন রাতে আমার বাসার সামনে এসে হর্ন বাজায় প্রতিদিন। তার নামে আমি মামলা করছি। যারা বলতেছেন যে কিছু নেই না, আমি যখন 20 দিন, এপ্রিলের 10 তারিখে এই ঘটনা হয়েছে, এই ঘটনা হওয়ার 20 দিন আমি হসপিটালে ছিলাম। এপ্রিলের 30 তারিখে আমার হচ্ছে ডিসচার্জ হয়েছে। আমি মেবি মেয়ের মাসে আমি মামলা করছি, তার নামে মামলা করছি। আমি পুলিশের কাছ থেকে কোনো হেল্প পাই নাই। পুলিশ বলে যে তাকে নাকি খুঁজে পায় না, অথচ আমি প্রতিদিন আমার এসআই কে ফোন দিই যে দেখেন সে আমার বাসার সামনে এসে দাঁড়ায় আসে। আমার এসআই বলে কি, আপনি 999 ফোন দেন, কিছু যদি সে করে আপনি 999 ফোন দিবেন। তাই আমি বললাম যে দেখেন তার নামে তো কেস করা আছে, সেই রকম একটা ক্রিমিনাল কাজ করছে, আপনারা তাকে ধরেন। আমার পুলিশ আমাকে কোনো হেল্প করে নাই। সে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। সে গত রাতে আমার বাসার সামনে দাঁড়ায় ছিল, গত 2 দিন সে আমার বাসার সামনে দাঁড়ায় ছিল, আমার বাসার সামনে এসে হর্ন বাজাইছে। আমি যখন দেখলাম যে না, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এইবার তোর মুখে অ্যাসিড মারবো, শুধু তোরই না, আমার মায়ের মুখে অ্যাসিড মারবে, আমার বোনের মুখে অ্যাসিড মারবে, আমার বাচ্চাকে সে মেরে ফেলবে। সে যখন এইসব কথা বলতেছে, তো এখন যখন আমি দেখলাম যে সে আমার বাসার সামনে দাঁড়ায় আসছে, তার গুন্ডারা আমার বাসার সামনে দাঁড়ায় আছে, সে যখন আমাকে মেরেই ফেলবে, তাহলে আমি সবাইকে জানাই মরবো যে আমাকে কে মারছে। আমি যখন মরছি, আমার অ্যাটলিস্ট আমার মরার রিজনটা আমি জানাই গেলাম। এতদিন পরে কেন, এটাও আমি বলে দিলাম। আমার এত মানুষ আমাকে করতেছেন যে এতদিন কেন জানার নাই। আমি ভিকটিম হওয়া সত্ত্বেও আমি তার সাথে আপোষ করতে চাইছি। সে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যে সে যে বলতেছে যে আরাবিয়ান বোরকা কালেকশন, আরাবিয়ান বোরকা, সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা। যারা আমাকে বলতেছেন যে আমি খুব নষ্ট মহিলা, সে হচ্ছে দক্ষিণ খানের নাম করা গুন্ডা। রনি বললে সে দক্ষিণ খানের সবাই তাকে চিনে, রনি। এবং তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন। তার বাবাকে দক্ষিণ খানে সবাই চেনে দক্ষিণ খানের ভূমিদস্যু হিসাবে। এইটা আমি বলতেছি না, সে আমার নামে অনেক কথা বলছে, আমি পরকিয়া করছি, আমি ছেলেদের নিয়ে ঘুরছি। এগুলো যদি সে প্রমাণ করতে পারে করুক, বাট আপনারা প্রমাণ পাবেন। সে রনি হচ্ছে উত্তরা দক্ষিণ খান, যারা চিনেন উত্তরা দক্ষিণ খানের, তাদের হচ্ছে স্থানীয় দক্ষিণ খানের মানুষ রনিকে চিনে এক নামে গুন্ডা হিসাবে। আমি তো প্রেম করে তার সাথে বিয়ে করছি, আমি তো তার কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে করি না। আমি তো জানতাম না যে সে একটা গুন্ডা। দক্ষিণ খানের মানুষের কাছে সে একটা টেরর। সে নাকি হচ্ছে মানুষের হাত কাটে, পা কাটে, মানুষকে সিরিয়াল কিলার, মানে যারা হচ্ছে কন্ট্রাক্ট কিলার, যারা টাকা পয়সা নিয়ে মানুষকে মারে, সেই টাইপের পেশার সাথে জড়িত। আপনারা দক্ষিণ খানে খবর নিলে পাবেন। এবং তার পুরা ফ্যামিলি, আমি যখন থানায় গেছি, আমার থানা থেকে বলছে যে তারা পুরা ফ্যামিলি হচ্ছে গুন্ডা। তার ফুপো গুন্ডা, তার মা গুন্ডা, তার ভাই গুন্ডা, তার বাবা গুন্ডা। তার বাবা হচ্ছে বিএনপির নেতা, তার বাবার বিএনপির নেতা, তার পাওয়ার। আর সে হচ্ছে ছাত্রলীগ, তার বাবা হচ্ছে বিএনপি করে, সে হচ্ছে ছাত্রলীগ করে। এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। সে হচ্ছে ছাত্রলীগ করে, বাবা দেখে বিএনপির পার্ট, সে দেখে আওয়ামী লীগের পার্ট। হ্যাঁ, তারা দুইজনে মিলে খুব সুন্দর করে একটা গ্রুপ বানায় নিছে। তার বাবাকে ইসমাইল হোসেন, বিএনপির নেতা, লিস্টেড মেম্বার। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে দক্ষিণ খানে ভূমিদস্যু নাম হিসেবে, যে মানুষের জায়গা দখল করে, ভূমিদস্যু গুন্ডা নাম হিসেবে তার বাবা কুখ্যাত ইসমাইল হোসেন। সেই ইসমাইল হোসেনের ছেলে হচ্ছে রনি। রনির অলরেডি দক্ষিণ খানে একটা বউ আছে, উত্তরাতে একটা বউ আছে, এবং আগে আরেকটা বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি হইতেছি তার 4 নাম্বার বউ। এবং আমার সাথে যখন সে বিয়ে করছিল, সে আমাকে জানায় নাই যে তার 2টা বউ বহাল তবিয়তে আছে। সে আমাকে বলছিল যে আমার একটা বউ আছে, আমার একটা বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না। এই জন্য আমি যখন ভাবলাম যে দেখেন আমারও ডিভোর্স হয়েছে, ঠিক আছে, আপনার ওই বউয়ের সাথে সম্পর্ক ভালো না, আমি তোমার সাথেই থাকবো, এই কারণে আমি তাকে মেনে বিয়ে করছিলাম। সে আমাকে তার দ্বিতীয় ওয়াইফ যে তারা আছে, এটা সে আমাকে জানায় নাই। তো আপনাদের যাদের মনে হচ্ছে যে রনি খুব ভালো একটা মানুষ, রনির হয়ে আমাকে গালাগালি করতেছেন, আপনারা জাস্ট রনির দক্ষিণ খানে যে রনির জাস্ট একটা বের করেন যে রনি কতটুকু কুখ্যাত একটা গুন্ডা, মানুষের হাত পা কেটে দেয়, এইরকম একটা গুন্ডা রনি। তো এই জন্যই এতদিন পরে আমার আশা যে আমার এখন জীবন মরণ, সে আমি বাসা থেকে বের হতে পারি না, সে আমার বাসার সামনে মানুষ লাগায় রাখছে, গুন্ডা লাগায়, সে নিজে প্রতিদিন আমার বাসার সামনে বসে থাকে, সে আমাকে খুন করবে দেখে, তার ভয়। আমার এখন জানের নিরাপত্তা দরকার। আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চা 2টার জন্য আমাকে প্লিজ আপনারা বেঁচে থাকতে দেন।
আপনাদের কাছে রিকোয়েস্ট, আমি একটা মা হিসেবে আমার 2টা বাচ্চার কারণে আমি তাকে বলছি যে আমার বাচ্চা 2টাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে দেন। সে বলতেছে যে হয় আমার কাছে আসবি, নাইলে তোর আমি মাইরা ফেলবো। আর তার কাছে গেলে যে সে আমাকে খুন করবে না, এটার গ্যারান্টি কে দিবে? সে অলরেডি ফোনে বলতেছে যে তোরে আমি একবার পাইলে আমি সাদা কাপড়ে পেঁচাবো, আমি সেই রেকর্ড আপনাদেরকে দিব। তো এতদিন পরেই হচ্ছে এই জন্য আমার ফেসবুকে বা আমার এতদিন পরে আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, একটা হেল্প পাওয়ার জন্য এতদিন পরে আমি এই ব্যাপারগুলো সামনে আনছি।